পাল যুগের পরবর্তী সময়ে তৈরি হয় শালবনের মাঝে লুকিয়ে থাকা ঐতিহাসিক আলতা দিঘি। এর অবস্থান নওগাঁ জেলায় হলেও জয়পুরহাট থেকে সহজে যাওয়া যায়। ভ্রমণ মানেই নতুন কোনো পথের খোঁজ, আর যদি তা হয় রেল লাইনের ঝকঝক শব্দে, তাহলে তো কথাই নেই। আজ আমাদের যাত্রা শুরু হবে উত্তরবঙ্গের এক অনন্য পথে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে নাটোর হয়ে আমাদের গন্তব্য প্রাচীন ইতিহাসের শহর জয়পুরহাট। শুভ সকাল। একেবারে ভোর হতে হতেই বের হয়ে যাচ্ছে এবং বিদায় নিচ্ছি শিবগঞ্জ থেকে। গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে রাজশাহী। চমৎকার সকাল। মূলত আমের রাজধানী এই চাঁপাইয়ের ভ্রমণ এই মৌসুমে শেষ করতে যাচ্ছি। আর এখান থেকে আমরা আজকে বিদায় নিয়ে নেব। আমার সফর সঙ্গে আরো দুইজন, তারা চলে যাবেন ঢাকায়, আর আমি যাব সান্তাহারের ওদিকে। এখন কথা হচ্ছে, এই দিককার মানুষ যদি সান্তাহার যেতে চায়, তাহলে এখন কিন্তু আসলে কোনো যাওয়ার ব্যবস্থা নেই। এমনকি এটা যদি কোনো যুক্ত করার মতো ব্যবস্থা থাকতো খুব ভালো হতো। যে দেখা যাচ্ছে যে বনলতা বা এরকম কোনো ট্রেনে এই ভোরবেলা গিয়ে রাজশাহী গেল, রাজশাহী থেকে তিতুমির এক্সপ্রেস ধরে তারা চলে যেতে পারবে উত্তরবঙ্গের যে কোনো দিকে। কিন্তু সেই উপায়ও কিন্তু নেই, কারণ তিতুমির এক্সপ্রেসে ছেড়ে যাওয়ার সময় ভোর 6:20 রাজশাহী থেকে, আর 6টার সময় এই চাঁপাই থেকে ছাড়ে বনলতা এক্সপ্রেস, এবং যেতে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। তো চলুন আমরা বনলতা এক্সপ্রেসে প্রথমে রাজশাহী যাই, তারপর দেখি কিভাবে করে সান্তাহার পৌঁছানো যায়। কলা আর কলা। এই সকাল 6টার সময় ট্রেন ছাড়ে, তারপরও কত মানুষের ভিড়। এই যে ভাইজানদের সিট পড়েছে 40-41, এটা ঢাকামুখী, মানে 1 থেকে এই 46 পর্যন্ত। বনলতা এক্সপ্রেসের ছেড়ে যাবার সময় ভোর 6টা, এখনো সময় বাকি 4 মিনিট। 6 নম্বর কোচ হচ্ছে ইনকা, এটা চাইনিজ কোচ না। এই হচ্ছে আমার সিট। হুইসেল বেজে গেল ঠিক ভোর 6টার সময়। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু হবে। অনুগ্রহ করে আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার সাথে ট্রেনের টয়লেট ব্যবহার শেষে প্রয়োজনীয় পানি ঢেলে দিন। গাড়ি চলাকালীন সময়ে দয়া করে গাড়ির দরজা বন্ধ রাখতে সহায়তা করুন। এই ট্রেনের সাথে খাবার গাড়ি সংযুক্ত আছে। প্রয়োজন বোধে আপনি মধ্যবর্তী করিডোর দিয়ে খাবার গাড়িতে যেতে পারেন, অথবা নিজ আসনে বসে বুফেকার পরিবেশককে খাবার সরবরাহের জন্য অনুরোধ করতে পারেন। খাবার গাড়িতে খাবারের মূল্য তালিকা রাখা আছে। অনেকদিন পর এই ইনকার সিটে বসলাম, যে চার্জিং সকেট আছে এবং লেগ স্পেস যথেষ্ট ভালো। এই সিটটা যদি হেলিয়ে দেয়, হেলিয়ে দিলেও কিন্তু আমার পায়ের সাথে লাগবে না। আমাদের ট্রেন চাঁপাইনবাবগঞ্জ ছাড়ার পরে 10 মিনিটের মধ্যেই চলে আসলো আমনুরা জাংশন বা আমনুরা বাইপাস। এখান থেকে এই বাইপাস দিয়ে আমরা রাজশাহী যাবার যে লাইন আছে সেখানে যুক্ত হব। সকাল সকাল চাঁপাই থেকে আমরা চড়ে বসলাম দেশের অন্যতম জনপ্রিয় ও দ্রুতগতির ট্রেন বনলতা এক্সপ্রেসে। ট্রেনের জানালার বাইরে দিয়ে বরেন্দ্র অঞ্চলের সবুজ ধানক্ষেত আর চেনা প্রকৃতি যেন নিমেষেই পেছনে ছুটে চলেছে।
চলে আসলাম রাজশাহী এবং আমাদের সময় লাগলো বরাবর 48 মিনিট। রাজশাহী আপনারা নাচতে নাচতে যান, না আমি নাচতে নাচতে যাই, আপনারা ঘুমাইতে ঘুমাইতে যান। ওরা বেশ ওনাদের সাথে বিদায় হয়ে যাচ্ছে রাজশাহী থেকে। আম সফর সমাপ্ত। আল্লাহ হাফেজ, গুড বাই। চলে আসলাম রাজশাহী। তিতুমির তো চলে গেছে অনেকক্ষণ আগে। তিতুমির থাকলে বা তিতুমিরকে যদি ধরা যেত এই ট্রেন দিয়ে সবচেয়ে ভালো হতো। মানে এখান থেকে সরাসরি চলে যেতে পারতাম নওগাঁ বা সান্তাহার। এখন যেহেতু আর উপায় নেই, অন্য কোনো ট্রেনও নেই, বাসে করে যেতে হবে। বাসে করে অন্তত নাটোর গিয়ে সেখান থেকে আবার ট্রেন ধরে যাওয়া যাবে। রাজশাহী স্টেশনে এই যে ইন্টারনেটের জন্য রাউটার আছে এবং এই রাউটারে কিন্তু ইন্টারনেট কানেক্ট হয়, মানে ওয়াইফাই কানেক্ট হয়। হুইসেল বেজে গেল 7টার সময়। আল্লাহ হাফেজ। রেল স্টেশনের সামনে থেকে এখান থেকে পরোটা আর সবজি খেয়ে নিলাম। পরোটা 10 টাকা, সবজিও 10 টাকা। দুইটা পরোটা 20, সবজি 10, 30। কত সুন্দর শহর রাজশাহী। এই রাজশাহী শহরে আমি এই যে রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে এখান থেকে একটা রিক্সা নিলাম। রিক্সায় নেবে 20 টাকা, আর যদি কেউ শেয়ার অটোতে যান তাহলে নেবে 10 টাকা। 10 টাকা করে আপনারা ভদ্রা যেতে পারবেন এবং ভদ্রা গেলে সেইখান থেকে কিন্তু নাটোর বা অন্যান্য বিভিন্ন জায়গারই বাস পাওয়া যাবে। যেহেতু আর কোনো সুযোগ নাই, এখন কোনো ট্রেন নাই দিকে যাওয়ার, তাই আমি ভাবলাম যে এখন নাটোর পর্যন্ত যাব। আর এখান থেকে আমি টিকিট করে নিলাম, রাজশাহী থেকে আমি টিকিট করলাম নাটোর থেকে সান্তাহারে। এখান থেকে রাজশাহী নাটোর যেতে খুব একটা সময় লাগে না, 45 মিনিটের মতো লাগে। নাটোর যাব, সেখান থেকে নীলসাগর এক্সপ্রেস ধরে সান্তাহার। কুষ্টিয়ার গাড়ি, কুষ্টিয়ার গাড়ি নাকি? আমি নাটোর যাব। এই ভদ্রা মোড়ে আসলে আপনারা একদম চলন্ত গাড়ি পেয়ে যাবেন, মানে কিছুক্ষণ পর পরে গাড়ি ছাড়ে। দেখা যাচ্ছে পাবনা, কুষ্টিয়া, পাবনা কুষ্টিয়া যেদিককার গাড়ি হোক না কেন নাটোর হয়েই যায়। চলে আসলাম নাটোরের হরিশপুর বাইপাস, এখানেই নামবো। আর ভাড়া নিয়েছে 100 টাকা। নাটোরে পদার্পণ করলাম। এবার যাব নাটোরের কিছু ঐতিহ্যবাহী স্থান দর্শনে। চলেন ঘুরে আসি। অটোতে করে উঠে যাচ্ছি। যারা নাটোর রাজবাড়ি দেখেননি বা উত্তরা গণভবন দেখেননি, এই একই দিকে, এদিকে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। অনেক আগে একবার গিয়েছিলাম আমি আর অপূর্ব ভাই, খুব বেশি সময় ছিলাম না। আজকে খুব বেশি সময় থাকবো তা না, অল্প কিছু সময় একটু ঘুরে দেখি। ঘুরে দেখে রেল স্টেশনে যেতে হবে, কারণ ধরতে হবে নীলসাগর। বাস স্ট্যান্ড থেকে মাদ্রাসা মোড়ে আসলাম 5 টাকা শেয়ার অটো দিয়ে, আর সেখান থেকে এই যে রিক্সায় উঠলাম 30 টাকা নিচ্ছে। তবে এটা 2 জন তো 3 জন হলো 30 টাকায়, মানে রিক্সা যা ভাড়া উত্তরা গণভবন পর্যন্ত, ওখানেই আজকে আগে যাচ্ছি। নাটোরে সকালবেলা বেশ ভালোই গরম পড়ে গেছে, তবে বাতাস কিন্তু আছে, ঘুরতে ভালোই লাগছে। পুলিশ সুপারের কার্যালয়। এই হচ্ছে উত্তরা গণভবন। টিকিট কাউন্টার এখনো খোলেনি। 30 টাকা হচ্ছে সাধারণ টিকিট, ষাটোর্ধ্ব হলে 10 টাকা, শিশু হলে 10 টাকা, না শিশু 5 বছরের কম হলে বিনামূল্যে, প্রতিবন্ধী 10 টাকা, ছাত্রছাত্রী 20 টাকা, আর বিদেশি 600 টাকা। উত্তরা গণভবনের সামনে থেকে বিদায় নিতে হচ্ছে, কারণ এখানে প্রবেশের সময়
সকাল 10টা। এখন সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, এই জন্য এখন ঢোকা যাবে না। স্টেশনের পাশেই কাঁচাগোল্লা খাওয়ার জন্য চলে আসলাম। এখানে আছে কাঁচাগোল্লা, এটা কেজি হচ্ছে 600 টাকা না? এই কত? 600 টাকা রেট দেওয়া আছে, কিছু ডিসকাউন্ট করেন আপনারা? আচ্ছা, তাহলে তাছাড়া দইও আছে, দইয়ের সাথে সাথে মৌমাছিও আছে ভিতরে। আমার কাঁচাগোল্লা চলে এসেছে। অনেক দিন পর আসলে নাটোরের কাঁচাগোল্লাটা খাই। ভালো মানের কাঁচাগোল্লা হলে একদম মুখের মধ্যে দিলে রসালো লাগবে, শুকনা হবে না। আর যদি আটার গোল্লা হয় তাহলে কিন্তু শুকনা শুকনা লাগবে। নাটোরে এসেছি, অনেক দিন কাঁচাগোল্লা খাওয়া হয় না, তাই খেলাম। তবে আপনারা যদি নাটোরে এসে কেউ কাঁচাগোল্লা খেতে চান, তাহলে আসলে আমার দোকানটা আসলে মনে পড়ে না। শহরের মধ্যে কাউকে জিজ্ঞাসা করলে তারাও দেখিয়ে দিতে পারবে। ওদিকে ভালো দোকান আছে, মানে ওইগুলো আটা খুবই কম থাকে, মানে পুরোটাই মনে হয় যেন ছানা দিয়ে বানানো। এটা মোটামুটি, এটা অত ভালো না। অনেক দিন পরে নাটোর স্টেশনে আসলাম। আমরা চলে আসলাম নাটোর রেলওয়ে স্টেশনে। তবে আমাদের যাত্রা তো আরও উত্তরে, তাই নাটোর থেকে এবার আমাদের নতুন বাহন চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। ট্রেন বদলানোর এই ব্যস্ততা আর ট্রেনের হুইসেলের মাঝে লুকিয়ে থাকে এক অদ্ভুত ভালো লাগা। এদিকে WDM 3Dর একটা লোকো 6541 ইঞ্জিন গরম করছে, আর এদিক দিয়ে চলে আসলো সাদা ইন্দোনেশিয়ান রেক নিয়ে বরেন্দ্র। এই ধরনের এই যে জানালা থাকা, এটা খুবই বিরক্তিকর, বিশেষ করে গরমের দিনে। তবে চাইলে কিন্তু রেলওয়ে এই সবগুলাকে এরকম কোচে পরিণত করতে পারে। এই যে এখানে জানলাগুলো যেগুলো করা হয়েছে, এগুলো কিন্তু এই যে পরিবর্তন করা বা সংশোধন করা, জানালা সংশোধনের কাজ কিন্তু সৈয়দপুরেই হয়েছে। বরেন্দ্র চলে যাচ্ছে বরেন্দ্র ভূমির উদ্দেশ্যে। এদিকে ট্রেন চলে আসলো ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস। চলুন এখানে স্টেশনে বসে বসে কি আর করব, স্টেশনে ঘুরি। গাছগুলা বেশ চমৎকার, প্ল্যাটফর্মের মধ্যে গাছের জন্য আমরা ছায়া পাচ্ছি, বাতাসও পাচ্ছি, মানে ছায়া দাঁড়ালে একটু আরাম লাগে। চলে গেল চিলাহাটি। 11টা বেজে 3 মিনিটে চিলাহাটি ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু আমার ট্রেন এখনও আসলো না। নীলসাগর 11টাতে আসার সময়, 11টা বেজে পার হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার ট্রেনের কোনো খবরই হলো না। চলে গেল বিটিও, এবং বিটিওর পিছনে আবার অনেকগুলো চাইনিজ কোচ যুক্ত করা। এখন বাজে 1:45, চলে আসলো রূপসা। চলে গেল রূপসা। যেমন রোদের তাপ তেমনই নাটোরের গরম। এখন বাজে ঠিক 1টা। এখন কেবল খবর হলো নীলসাগর আসছে। 2 ঘন্টা বিলম্ব হয়ে গেছে, 2 ঘন্টা হয়তো আরও 10-15 মিনিট লাগবে। 2 ঘন্টা 15 মিনিটের মতো বিলম্ব নিয়ে আসবে নাটোরে। এইভাবে যদি বিলম্ব হয় আসলে এটা কারোর জন্যই শুভকর নয়।
এখন আমারও আজকে বেশ কয়েক জায়গায় ইচ্ছা ছিল যাবার, হয়তো সবগুলো জায়গায় যাওয়া সম্ভব নাও হতে পারে। দেখা যাক, এটাই জীবন, যেহেতু আমাদের রেল এভাবেই চলে, এটাকেই মেনে নিতে হচ্ছে। লোকোমোটিভ 6617। এই কোচটা একেবারেই ফাঁকা দেখছি। যাই হোক, আমার এবার সিট পড়েছে নাম্বার কোচে। নাম্বার কোচ, চাইনিজ কোচ। এই হচ্ছে আমার সিট, 1 থেকে শুরু করে এই যে প্রথম অর্ধেক যেগুলো, এটা হচ্ছে উল্টা, মানে চিলাহাটিমুখী না। বেশি নাম্বারের সিটগুলো হচ্ছে চিলাহাটিমুখী। সিটে এসে তো বসলাম। আমার প্রথমত নামার ইচ্ছা ছিল সান্তাহারে নেমে ভেবেছিলাম নওগাঁতে যাব, তবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এখন আমি যাব জয়পুরহাটে কিন্তু একজন সফর সঙ্গী আছেন যিনি আমার সাথে যুক্ত হবেন। 1:30 বেজে পার হয়ে গেছে। এদিক থেকে আসলো রূপসা, খুলনা অভিমুখী। কি আর বলবো, 1:35 বাজে, এখনও ছাড়তে পারিনি। বিলম্ব 2.5 ঘন্টারও বেশি গিয়ে ঠেকলো। এই হচ্ছে অবস্থা। আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। আমি ছোটোখাটো একটা ঘুম দেব, কারণ আসলে কালকে রাতে খুব বেশি ঘুমাতে পারিনি, কারণ ওদিকে ভোর 4:30টার দিকে বের হয়ে গেছি। এটা কেমন কথা হলো, রূপসা এসে রূপসা ওইদিকে চলে গেল, তো আমাদের ট্রেন ছাড়লো না। এইবার আমাদের ট্রেন ছাড়লো 1:39-এ। চলে আসলাম সান্তাহার জাংশন স্টেশনে। এখন বাজে 2:45। 2:45টার সময় আসলাম সান্তাহার জাংশনে। 3:10 আমরা এসে পৌঁছালাম আক্কেলপুর। আবারও ক্রসিংয়ের জন্য আমাদের অপেক্ষা। বাংলা বান্ধা, এই সেই ট্রেন যে ট্রেনে নাচতে নাচতে যাওয়া যায়। চলে আসলাম জয়পুরহাট। ট্রেন আজকে অনেকটা ফাঁকাই এসেছে, কারণ যাত্রী সব আগের যে ট্রেন ছিল রূপসা ধরে চলে এসেছে, এরকমই হবে হয়তো। জয়পুরহাটে আসলে যে চমৎকার একটা পুকুর দেখা যায়, বেশ বড়, সেই পুকুরটা দেখা যাচ্ছে। পুকুরটা পার হলেই জয়পুরহাট স্টেশনের প্ল্যাটফর্ম। জয়পুরহাট। অবশেষে নীল সাগর আমাদের পৌঁছে দিল চিরচেনা জয়পুরহাটে। তবে যাত্রা এখানেই শেষ নয়। জয়পুরহাট থেকে আমরা যাব বাংলাদেশ ভারত সীমান্তের কোল ঘেঁষে থাকা এক বিশাল ও ঐতিহাসিক দিঘির পাড়ে, যেখানে রয়েছে মাইলের পর মাইল বিস্তৃত গহীন শালবন। অবশেষে আমার যাত্রা ফুরলো। এখানে পৌঁছানোর কথা হচ্ছে 12:54, ধরে নিচ্ছি 1টায়, আর এখন বাজে প্রায় 4টা। তার মানে 3 ঘন্টার বিলম্ব। 3 ঘন্টা বিলম্ব করলে সেই যাত্রার কি বাকি থাকে, এটা আপনারাই মন্তব্য করবেন। আরে অপূর্ব ভাই, লোকটা সুবিধার না ভাই, কি যে অবস্থা ভাই। 2টো মাত্র রুটি খেয়েছি সকালে, এই 2টো রুটির উপরেই আছি। এই ব্যক্তিকে দেখে তাও একটু শরীরে শক্তি খুঁজে পেলাম। আমার যে অবস্থা তা তো আপনারা বুঝতেই পারছেন রাস্তায়। যাই হোক, এখন আগে কিছু আহার কার্য করতে হবে, চলেন বাইরে যাই।
জয়পুরহাটে আমি আসলাম বহু বছর পর, মনে হয় তাও 15-20 বছর হবে। সেই সময় একবার এসেছিলাম যখন, তখন তাও সন্ধ্যার পরে এসেছিলাম, তবে বিকালের দিকে এসেছিলাম। বিকালের দিকে আসার ফলে আমার এক মামা ছিল এখানে, তাকে নিয়ে আশেপাশের এলাকা কিছু ঘুরেছিলাম, তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এবং তার পরের দিন আবার সকালবেলা চলেও গেছিলাম। জয়পুরহাট আমার আগের বার আসার একটা স্মৃতি হচ্ছে পানি। জয়পুরহাটের পানি খুবই সুস্বাদু, আর আমার কাছে খুব ভালো লেগেছে, খুব মিষ্টি একটা পানি, স্বাদ এখনো আছে, পানি অনেক সুস্বাদু। আর একটা জায়গার পানি খুব ভালো লাগে, সেটা হচ্ছে অমর ভাই আমনুরা। আমনুরাটা বেশি ভালো লাগে। আপাতত এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। এই হচ্ছে এই গাড়িতে উঠলাম, বাস স্ট্যান্ড থেকে 150 টাকা নিবে একেবারে আলতা দিঘি পর্যন্ত। আর এখান থেকে ভেঙে ভেঙে যাওয়া যায়, ভেঙে ভেঙে যাওয়াটা কিছুটা কষ্টকর, আর আসলে সময় হয়ে গেছে অনেক, এই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। তাই 150 টাকা দিয়ে আমাদেরকে বললো যে নিয়ে যাচ্ছি একেবারে। 200 টাকা চেয়েছিল, আমরা 150 বলেছি, তিনি রাজি হয়েছেন। তারপর অপূর্ব ভাই বলেন, আপনি তো আলতা দিঘি গিয়েছেন, ওখানে কি আলতা পাওয়া যায়? আলতার গল্প আছে অনেক। দেখিনি আমি। হ্যাঁ হ্যাঁ, আলতা তো দেখিনি। ও আলতা দেখেন নাই? আলতা দেখি জানি, আলতা দেখি। আচ্ছা, এই যে আমাদের যে চালক ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন, উনিও কিন্তু খুব সহৃদয়বান মানুষ। আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তিনি, আমরা যা বলেছি, তিনি রাজি হয়েছেন। আমাদের চলার পথে এই রাস্তা দিয়ে হচ্ছে পাহাড়পুর যায়, মানে বদলগাছি হয়ে পাহাড়পুর। আমরা একেবারে নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। এবং আমরা কিন্তু এই যে সেই নাড়া ভ্যান বা ন্যাড়া ভ্যান, যার কোনো ছাউনি নাই, ছাউনিবিহীন ভ্যানে আমরা যাচ্ছি। আমাদের কিন্তু রোদের তাপ খুব একটা লাগছে না, শুধু চোখে রোদ লাগছে, এই জন্য রোদ চশমা। বাতাস থাকায় গায়ে কিন্তু অতটা গরম লাগছে না। যমুনার জল দেখতে কালো না, আমি অবশ্য যমুনার জল কালো দেখি নাই। আমরা ছোট যমুনা নদী পার হলাম, নদী দেখতে পাইনি। ব্রিজটাই কেমন যেন একটু বেকায়দা রকমের একটা সেতু। যাই হোক, ছোট যমুনা নদী পার হলাম। জয়পুরহাট থেকে যাত্রা শুরু হচ্ছে কোনো আধুনিক বাহনে নয়, আমরা বেছে নিলাম উত্তরবঙ্গের ছাদ খোলা ভ্যান। গন্তব্য ধামইরহাটের আলতা দিঘি। চমৎকার রাস্তা, দুপাশে অবারিত সবুজ আর সাঁই সাঁই করে বয়ে যাওয়া বাতাস। ভ্যান যাত্রার এই আনন্দটাই অন্যরকম। শহর ছাড়িয়ে আমরা যতই এগোচ্ছি, প্রকৃতির রূপ ততটাই আদিম আর শান্ত হয়ে উঠছে। আমরা নওগাঁর চমৎকার প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছি। নওগাঁর হাওয়া অসাধারণ লাগছে। আর এই যে দুই পাশে, এগুলো তো ওই যে কি যেন দেবদারু নাকি ইউক্যালিপটাস, এরকম কোনো গাছ হবে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছ, বা রাস্তার যে দৃশ্য অসাধারণ। আমরা কিন্তু এই যে প্রধান সড়ক থেকে এই ভিতরের সড়কে চলে আসলাম। সামনে আছে না? আমরা কিন্তু আলতা দিঘি জাতীয় উদ্যানে প্রবেশ করে গেছি। এবার গাছগাছালি এগুলো দেখি, আর দিঘির কাছে গিয়ে দিঘির গল্প শুনি। চলেন। আলতা দিঘি 1 কিলোমিটার। চলে এসেছি আলতা দিঘিতে। ওই যে গাছগুলা যাও না, ওই বন্ধু সিম আর এই সব আমার হচ্ছে ইন্ডিয়া, ওই মানে 4 ভাগের 3 ভাগ বাংলাত পড়ছে, 1 ভাগ ইন্ডিয়া পড়ছে। এই হচ্ছে আলতা দিঘির আলতা নেওয়ার জায়গা। মানে এখানে কিছু দূর পর পরে যে এরকম জায়গা করা আছে, এরকম জায়গায় আসবেন, মনে করেন মহিলা মানুষরা আসবে, তারপর এসে তাদের যারা স্বামী থাকবে তাদের স্বামীদেরকে বলবে, এখানে বসবে, এখানে বসে কি বলবে, তাদের স্বামীদেরকে বলবে আমার পায়ে আলতা মাখিয়ে দাও। আলতা মাখিয়ে দেবে, তারপর আলতা পায়ে দিয়ে এই দিঘির পাশ দিয়ে হাঁটবে। তাই হলো আলতা দিঘি। যাই হোক, আমি এই ঘটনাটা সংক্ষেপে বলি, আপনারা হয়তো জানেন অনেকে। সে সময়, তৎকালীন সময়ে পানির সংকট ছিল। পানির সংকট মোকাবেলার জন্য রাজা সিদ্ধান্ত নেন
যে এখানে একটা দিঘি খনন করা দরকার, তাহলে এখানে পানির সরবরাহ থাকবে। ভালো কথা। রাজমাতা বা রানী তিনি বললেন যে তাহলে এই শর্ত মানতে হবে, আমি যত দূর হেঁটে যেতে পারবো তত দূর পর্যন্ত দিঘি খনন করতে হবে। যেই কথা সেই কাজ, শুরু হলো হাঁটা। কিন্তু সে হাঁটা তো আর থামে না। পরবর্তীতে এই জায়গাতে এক এক কাহিনীতে এক এক রকমভাবে আসে, তবে মোটামুটিভাবে যেটা বিশ্বস্ত কাহিনী, এগুলো সবই লোকমুখে শোনা কাহিনী। যেটা শোনা যায় সেটা হচ্ছে মন্ত্রিসভার কিছু লোকজন কোনো একভাবে ওই রানীর পায়ের কাছে আলতা ছিটিয়ে দেয়, দিয়ে তাকে একটু ভীতি প্রদর্শন করে যে রানীমা রানীমা আপনার তো পা থেকে রক্ত ঝরছে, সুতরাং আপনি আর হাঁটবেন না। তো তিনি ভয়ে হাঁটা ওখানে বন্ধ করে দেন, এবং যে পর্যন্ত বন্ধ করেন ব্যাস শেষ, ওই পর্যন্ত দিঘি খনন হয়। তারপরে দেখেন যদি রানী সত্যি সত্যি হেঁটে থাকে কত দূর, দেখেন অনেক দূর। অপর ভাই, আপনি এখান থেকে ওই পর্যন্ত হাঁটতে পারবেন? এখানে আসলে ভালোই লাগবে। আর আজকে আসলে দেখলেনই তো ওই ট্রেন আসতে বিলম্ব হয়, নাহলে এখানে এসে আরও এখানে কয়েকটা কিন্তু ওই যে জগদ্দল বিহার আছে, এগুলো অনেক প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন পাওয়া যায়, এগুলো খনন করে বের করা হয়েছে। এগুলো আপনারা এদিকে আসলে অবশ্যই এগুলো দেখে যাবেন, এগুলোর মধ্যে শিক্ষা নেওয়ারও অনেক কিছু আছে। এখন আছি বরেন্দ্র অঞ্চলের এক জীবন্ত ইতিহাসের সামনে, ঐতিহাসিক আলতা দিঘি। প্রায় ৪৩ একর জুড়ে বিস্তৃত এই বিশাল দিঘি নিয়ে রয়েছে নানা রকম কল্পকাহিনী। দিঘিটির দৈর্ঘ্য প্রায় ১.২ কিলোমিটার এবং এর উত্তর পাড়টি ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের সাথে লেগে আছে। বিকেলের সোনাঝরা রোদে দিঘির ঝলমলে পানি যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। এই শান্ত বিকেলের স্নিগ্ধতা সারা দিনের ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেবে। আলতা দিঘি কে কে এসেছেন আর কে কে এসে পায়ে আলতা মেখে হেঁটেছেন জানাবেন। যাই হোক, যদি আমাদের সাথে কোনো নারী থাকলে অবশ্যই তার পায়ে আলতা মেখে হাঁটাতাম এবং তার একটা ছবি নিতাম, যে আলতা দিঘিতে আলতা পায়ে ছবি নিতাম। কিন্তু সেই ছবিটা নিতে পারছি না, কারণ আমরা দুজনেই পুরুষ। কি আর করা, যাই হোক, আমরা তো আর আলতা মেখে হাঁটতে পারি না। তবে আপনারা আসলে এটা করবেন, হয়তো ভালো লাগবে। আর এখানে গরমটা অনেক বেশি আমার কাছে যা মনে হচ্ছে। নওগাঁ এলাকায় এইদিকে রাস্তাতে যেমন অবস্থা ছিল, প্রচণ্ড বাতাস ছিল, এই জায়গাটায় এই আলতা দিঘিতে আসলে এখানে তো একটা বেসিনের মতো গর্ত, এই জন্য এই জায়গাটা হয়ে গেছে একটা কেমন ভ্যাপসা গরমের মতো একটা জায়গা। আর এখানে আসলে আরেকটা জায়গা আছে, এখানে আপনারা অবশ্যই যাবেন। এখানে কিন্তু ঢুকতে কোনো পয়সা কড়ি লাগে না, ওয়াচ টাওয়ার আছে। হয়ে পাইছে? তাহলে আমরা দুইজন, ও আপনার একটা বাকি আছে? হ্যাঁ আমি একটা বাকি আছি আর আরেকটা সব হয়ে গেছে ব্যাটে বলে। তো খুব ভালো হয়েছে। হিসাব কিতাব ভালো। আমরা কি খুশি? আমরা চমৎকার একটা বিকাল কাটালাম এখানে এসে এই বাচ্চাদের সাথে। এখন আমরা লেবেন চুস খাই, তারপর এখান থেকে বিদায় নেব। যদিও আলতা পায়ে হাঁটতে পারছি না, আলতা দিঘিতে এসে একজন ভাই আছেন ফুল বিক্রি করছেন, আমি একটু ফুল হাতে নিয়ে একটু সং করি। ফুল কেনার মতো এখানে কেউ নাই, থাকলে আমিও একটু তার বাজারজাতকরণের সুবিধা করে দিতাম। হয়তো বলতাম একটা ফুল নেবেন, আপনি নেবেন, আপনি চান। এদিকে কিন্তু গেলে ওই দিঘি যেখানে শেষ হয়েছে তারপরে কিন্তু সীমানা, ওই সীমানার পরে কিন্তু আবার ভারত। এখানেই আছে সেই ওয়াচ টাওয়ার। চলেন আমরা ওয়াচ টাওয়ারে উঠি, ওয়াচ টাওয়ারে উঠে দেখি কি দেখা যায়। এই একটা জিনিস, আমাদের দেশের মানুষজন কি আর বলবো, সবাই তার নাম লিখে দেখাতে চায়, তার বাবা মা কি নাম রেখেছে। যাই হোক, এই কাজ করবেন না, না করাই ভালো। দিঘির পাড় ঘেঁষেই দাঁড়িয়ে আছে বিশাল ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের চূড়ায় দাঁড়ালে চোখের সামনে উন্মোচিত হয় এক অন্য জগৎ। যতদূর চোখ যায় শুধু ঘন নিবিড় শালবন, পাইন আর শাল গাছের পাতার মড়মড় শব্দ আর পাখির কিচিরমিচির মিলেমিশে এক অদ্ভুত বন্য পরিবেশ তৈরি করেছে এখানে। প্রকৃতির এত কাছাকাছি আসার অনুভূতি সত্যিই অসাধারণ।
ওয়াচ টাওয়ারের উপরেও সুন্দর, ওয়াচ টাওয়ারের নিচেও সুন্দর, সব পুরো ওয়াচ টাওয়ারটাই ওয়াচ করার মতো। তবে কথা হচ্ছে বাতাস সেই তুলনায় নাই যে তুলনায় থাকার কথা। তাও একটু একটু হিমেল হাওয়া আসলেই মনে হচ্ছে যেন সেই রহমতের বাতাস। আলতা যদিও হাতে নাই, পায়েও নাই, আলতাওয়ালা কেউ আশেপাশে নাই, তারপরও আলতা দিঘি আলতা দিঘি। আলতা না থাকলেও দিঘি কিন্তু দেখতে সুন্দর। আর আশেপাশে গাছগাছালি তো আছেই। আর এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে সূর্যাস্তের সময়। সূর্যাস্তের সময় হওয়াতে সৌন্দর্যটা আমার কাছে মনে হচ্ছে গরমের সময় হিসেবে এটাই ভালো সময় এখানে আসার জন্য। ভর দুপুরে আসলে যে পরিমাণ রোদ থাকবে তাতে আপনি সিদ্ধ হয়ে যেতে পারেন। সুতরাং বিকালের দিকে আসাটাই ভালো। চলে আসলাম এই ওয়াচ টাওয়ারের একদম উপরের জায়গায়। এখানে এসে ওয়াচ করার মতো আমি যেটা পেলাম, একদিকে আলতা দিঘি, যদিও আলতা দিঘিতে কোনো আলতা নাই, কোনো ফুল নাই। আলতা দিঘির আলতা বলতে আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুল যদি ভরপুর থাকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। পদ্ম ফুল ফোটার একটা সময় আছে, এখন সেই সময় নয়, সেজন্য ফুল নেই, তো দু একটা ফুল আছে। আর এখান থেকে ওয়াচ টাওয়ার থেকে প্রধান সৌন্দর্য এই সানসেট দেখা। এই সানসেট আপনারা কে কে দেখেছেন জানাবেন। আমার কিন্তু এখান থেকে সানসেট দেখতে খুবই ভালো লাগছে। যা অবস্থা দেখা যাচ্ছে, সান গেছে সেট হয়ে, মানে সূর্য অস্ত গেছে। পাখি ফিরে যাবে তার নিড়ে, আমিও ফিরে যাব আমার হোটেলে। এখনো সূর্য অস্ত যায়নি, সূর্য এখানে গাছের নিচে অস্ত গেছে। এই ওয়াচ টাওয়ারে কিন্তু শুধু মানুষ নাই, ছাগলও ওঠে। এই যে এটা ছাগি। আমাদের আলতা দিঘি সফর শেষ করে এবারও আমরা ফিরে যাচ্ছি জয়পুরের দিকে। আলতা দিঘির এই মায়াবী বিকেল স্মৃতির পাতায় জমা থাকবে। ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে আপনারাও ঘুরে আসতে পারেন ইতিহাসের এই শান্ত আশ্রয়ে। যাই হোক, আজকে ছোটোখাটো সফর হলেও এই সফরটাও কিন্তু বেশ আনন্দদায়কই ছিল। বেশ উপভোগ করেছি আমরা এই স্বল্প সময়, ভালো লেগেছে। এবং এই জন্যই আমাদের এই চালক ভাইকে তো বিশেষভাবে ধন্যবাদ। উনি চমৎকার একটা হাসি দিয়ে আমাদেরকে কিন্তু সাথে করে নিয়ে আসছেন, এবং আর কিন্তু কোনো যাত্রীও আসেনি, খালি আমরা দুইজনেই আসছি। কল্কি বাজার। এই নওগাঁ জেলার মধ্যে এই যে কিছু দূর পর পরে যে বাজার যেগুলো দেখা যাচ্ছে, এগুলা মনে করেন যে অন্য জেলার থেকে কিছুটা পার্থক্য আছে। যেমন এর আগে আমি রাজশাহী, চাপাই ওদিকে ঘুরে আসলাম, ওই দিককার যে হাট বাজারগুলো ওগুলোর মতো না। এখানকার রাস্তা এবং রাস্তার ধারে যে বাজার বসে, এর কিছুটা ভিন্নতা আছে। আপনি এটা দুইটাকে পাশাপাশি রাখলে তখন ভালো বুঝতে পারবেন, বা একটার পর একটা দেখলেও বুঝতে পারবেন। এই মঙ্গলবাড়ি বাজারে এসে একটু নামলাম। বাজারের ভেতরটা আমি একবার ঢুকে দেখে আসছি, খুব ভালো লাগলো। একদম গ্রাম্য বাজার যেমন হয়। এখান থেকে একটু পেঁয়াজও কিনবো, এই জন্যই আর কিছুটা সময় বিরতি নেওয়ার জন্য এখানে দাঁড়ানো। এই হচ্ছে বাজার। এখানে যে কাপড় চোপড়ের দোকান, এখানে সব বসার জায়গা, সবাই এখানে বসে যার যেমন পছন্দ সে তেমন জিনিস দেখবে। এভাবেই এখানে বেচা বিক্রি হয়। গামছা বিক্রি হচ্ছে। কাকা, গামছা কোথাকার এগুলা? সিরাজগঞ্জ, পাবনা? হ্যাঁ, ওই তো। এদিকে কত সুন্দর মিষ্টান্নর দোকান। এখানে জাল দেয়া আছে যাতে বাহির থেকে মাছি প্রবেশ করতে না পারে, তাই তো। দই, মিষ্টি, জিলাপি, এখানেও কত সুন্দর যে দোকান, সব জাল দেয়া, মানে যাতে মাছি ঢুকতে না পারে। আপনারা তো বাজারটা একটু দেখলেন, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমি কেন জানি না, আমার কাছে কেন যেন বাজারটা খুবই ভালো লাগছে। আমি এজন্যই
বাজারে এসে আবার ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর জন্য একটা চেষ্টা করছি। মানে এই বাজারে আসার পর কেমন যেন কি একটা মায়ার মধ্যে আটকে গেলাম। এই জায়গার পেঁয়াজও বেশ বিখ্যাত শুনলাম, তো এখান থেকেও আমি এখন পেঁয়াজু নিব। এখানে পেঁয়াজু শ হিসাবে বিক্রি হয় না, মানে ওজন করে বিক্রি হয় না, পিস হিসেবে বিক্রি হয়, পিস 5 টাকা। আমাদের যাত্রা ফুরলো জয়পুরে এসে। এবার হোটেল সৌরভ নামের এই হোটেলটায় উঠেছি। এটাই হচ্ছে জয়পুরহাটের মধ্যে পেলাম, দামে কম মানে ভালো এই ধরনের। এই রুমগুলো হচ্ছে 500 টাকা করে, নন এসি, 2 জন মানুষ থাকতে পারবে। আর এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম হচ্ছে হাই কমোড, এই যে তোয়ালে আর সাবান দেওয়া আছে, জায়নামাজ দেওয়া আছে, একটা সোফা, আর এদিকে আলনা। ওই আজাদ হোটেলের পাশেই ওই রেলগেট থেকে পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে এদিকে এসে দেখি কিছু খাবার পাই কিনা, কারণ ওই আজাদ হোটেলে আমাদের পছন্দসই খানা দানা কিছু পাইনি। শেষ পর্যন্ত কোথাও পছন্দসই খাবার মিলল না। যত এই যে পরিচিত সবার মুখে শোনা যায় ভালো ভালো রেস্টুরেন্ট গিয়ে পছন্দের খাবার মিলল না। মাছও আছে, মাছও পছন্দসই না, মাংসও খুব একটা না। শেষ পর্যন্ত এখানে এই সাধারণ একটা হোটেলে আসলাম, ওই আজাদের পাশেই রেলগেট, তো নামটা জানি না, মনে পড়ছে না, যাই হোক পরে দেখে দেবো। সুন্দরবন সবজি নিলাম। হ্যাঁ, সুন্দরবন আচ্ছা ঠিক আছে, সুন্দরবন মানে সবজি নিলাম, সবজি খাই। এটা মনে হলো ভালো, আসলে সবজিটা ভালো। আর এখানে আছে বিফ ভুনা, এখানে তারা 6 পিস দেয়, 150 টাকা রাখে। অসাধারণ।